শেখ হাসিনা ভারতে থেকে বাংলাদেশে বিষ ছড়ানোর চেষ্টা করছেন। এরকম বেশ কিছু মন্তব্য সম্প্রতি উঠে এসেছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মুখ থেকে। অন্তর্বর্তী সরকার গঠন করার 100 দিনের মধ্যে তিনি যে এত দুধে একজন রাজনীতিবিদ হয়ে উঠেছেন তাতে সত্যিই চমৎকৃত হতে হয়। ভারতের দাদাগিরির দিন শেষ, এটা ছাত্র জনতার নতুন বাংলাদেশ। সবসময় ভারত নিজেদেরকে বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধুদেশ বলে প্রচার করে এসেছে, যদিও বাংলাদেশের অধিকাংশ মানুষ ভারতকে বাংলাদেশের অন্যতম প্রধান শত্রু বলেই মনে করে। কেননা ভারতের মধ্যে বন্ধুসুলভ কোনো আচরণই বর্তমানে লক্ষ্য করা না গেলেও শত্রু দেশের বৈশিষ্ট্যগুলো তাদের মধ্যে বেশ ভালোভাবেই লক্ষ্য করা যায়। বন্ধুত্বের নামে ভারত মূলত বাংলাদেশকে লুটেপুটে খেয়েছে এতদিন ভারত তাদের পুতুল সরকারের মাধ্যমে খুব সহজেই বাংলাদেশকে জিম্মি করে বিভিন্ন ফায়দা হাসিল করেছিল। তবে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর ভারতের মাথা নষ্ট হয়ে যায়। এরপর থেকে ভারতের আসল চেহারা বেরিয়ে আসতে থাকে। বাংলাদেশিদের উপর অঘোষিত ভিসা নিষেধাজ্ঞা থেকে শুরু করে ভারতীয় মিডিয়াগুলো বাংলাদেশকে নিয়ে মিথ্যা প্রচার করে যাচ্ছে। তবে কিছু কিছু মিডিয়া স্রোতের বিপরীতে গিয়ে ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে কিছু সত্য তথ্য তুলে ধরছে। এমনই একটি ভিডিও আসুন দেখে আসি। বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে হওয়া অত্যাচারের অভিযোগকে সম্পূর্ণ নস্যাৎ করে দেওয়া থেকে শুরু করে শেখ হাসিনা ভারতে থেকে বাংলাদেশে বিষ ছড়ানোর চেষ্টা করছেন, এরকম বেশ কিছু মন্তব্য সম্প্রতি উঠে এসেছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মুখ থেকে। এবং এই কথাগুলি সামনে আসার পরে অনেক পর্যবেক্ষকরাই মনে করছেন যে এইভাবে চলতে থাকলে দুটি দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অধ্যায় ভুলে গিয়ে নতুন করে একটা সংকটের অধ্যায় কিন্তু লেখা হতে শুরু হতে পারে। এই সব কিছু মিলিয়ে একটা কূটনৈতিক সংকট তৈরি হতে পারে এবং তার প্রভাব শুধুমাত্র দুটি দেশের সম্পর্কের উপরে পড়বে তাই নয়, এটা কিন্তু একটা আন্তর্জাতিক সংকট হিসেবেও সামনে উঠে আসতে পারে। দেখুন, ভারত এবং বাংলাদেশ ইতিহাসের অধ্যায় অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকলেও বর্তমানে দুটি স্বতন্ত্র রাষ্ট্র এবং একে অপরের অভ্যন্তরীণ বিষয় সম্পর্কে কথা বলা থেকে যতটা বিরত থাকা যায় সেই চেষ্টাই অবশ্যই করা উচিত। এই মুহূর্তে দাঁড়িয়ে জানা যাচ্ছে ভারতের ভিসা কোনো বাংলাদেশিকে দেওয়ার ক্ষেত্রে মেডিকেল কারণ না থাকলে যাতে দেওয়া না হয় সেই নিয়ে একরকম নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ভারতের তরফ থেকে। তারই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর দপ্তরের তরফ থেকে বাংলাদেশের পরিস্থিতি, সেখানে সংখ্যালঘুদের উপরে যে অত্যাচারের অভিযোগ সামনে উঠে আসছে সেই নিয়ে চিন্তা এবং সতর্কতা প্রকাশ করা হয়েছে। দুদিক থেকেই আপাতত দাবি করা হচ্ছে যে কূটনৈতিক সম্পর্কের কোনো অবনতি হয়নি, কিন্তু দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বা কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে কোনো উন্নতি হয়েছে এমন লক্ষণও কিন্তু খুব একটা দেখতে পাওয়া যাচ্ছে না। ভারতের তরফ থেকে অবশ্যই ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা হয়েছিল। বিশেষ করে এর পেছনে একটা বড় কারণ ছিল ভারত কিন্তু আমেরিকার নির্বাচনের কি ফলাফল হয় সেটা দেখার জন্যও অপেক্ষায় ছিল। এই মুহূর্তে ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে কোনো রকম মন্তব্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ থেকে কিন্তু সামনে আসেনি, কিন্তু এই বিষয় নিয়ে বাংলাদেশের বিভিন্ন প্রশাসনিক স্তর থেকে বারবার নানা রকম মন্তব্য উঠে এসেছে এবং সম্প্রতি সেই একই সুরে সুর মিলিয়ে বক্তব্য সামনে রেখেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসও, যিনি বর্তমানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে তিনি জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দেন এবং সেখানে তিনি বলেন গণ আন্দোলনের প্রত্যেকটি হত্যার বিচার হবে, এই অঙ্গীকার করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং তিনি বলেন পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত চাইবে তার সরকার, এমন কথাও জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং তারই সঙ্গে এই মুহূর্তে প্রথম আলোর একটি প্রতিবেদন বলছে যে বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এই মুহূর্তে একটি তথ্য অনুযায়ী বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা রয়েছে 253টি, যার মধ্যে 213টি হত্যার মামলা এবং বাকিগুলি হত্যার চেষ্টা এবং অপহরণের মামলা। দেখুন, এই মুহূর্তে আপনারা জানেন যে শেখ হাসিনা ভারতে রয়েছেন, ভারতের নিরাপত্তা এবং সুরক্ষার মধ্যে রয়েছেন। বাংলাদেশ থেকে পালিয়ে এসে অন্য কোনো দেশে অ্যাসাইলাম নেওয়ার আগে এই সৌজন্য ভারত শেখ হাসিনাকে দেখিয়েছে। সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূস একটি সাক্ষাৎকার দিয়েছেন যেখানে শেখ হাসিনা গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে এসেছেন এই প্রসঙ্গ উঠে আসে। এই প্রসঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন শেখ হাসিনা ভারতে থেকে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছেন। তিনি ভারতে থেকে বাংলাদেশে বিক্ষোভের ডাক দিচ্ছেন। এই বিষয় নিয়ে বাংলাদেশ ভারতকে জানিয়েছে এবং ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু যদি এই পরিস্থিতি চলতে থাকে তাহলে এটা নিয়ে আবারও ভবিষ্যতে ভারতের কাছে অভিযোগ জানানো হবে, এমন কথাও বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং অবশ্যই এরপরে সেই সাক্ষাৎকারে বাংলাদেশে হিন্দুদের ওপরে অত্যাচারের কথা বা সহিংস পরিস্থিতির কথা উঠে আসে। এই অভিযোগ সম্পর্কে প্রশ্ন করা হয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে এবং প্রশ্ন করা হয় যে সহিংসতা বাড়ছে সংখ্যালঘুদের ওপরে, বাংলাদেশের হিন্দুদের ওপরে, এই যে অভিযোগ এর মধ্যে কতটা সততা রয়েছে।
ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে বলেন যে বাংলাদেশে সহিংসতা বাড়ছে নয়, সহিংসতা কমছে। বিপ্লবের সময় এই সহিংসতা বেড়েছিল, কিন্তু হিন্দু ধর্মাবলম্বী বা অন্য কোনো ধর্মাবলম্বী হওয়ার জন্য কারোর ওপরে সহিংসতা হয়নি। এই সহিংসতা হয়েছিল তাদের ওপরে যারা আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিল, অর্থাৎ শেখ হাসিনার রাজনৈতিক দলের সঙ্গে যারা যুক্ত ছিল, তাদের ওপরে সাধারণ মানুষজন ক্ষুব্ধ ছিলেন, রেগে ছিলেন, সেই কারণে তাদের ওপরে সহিংসতা বেড়েছিল এবং এই সমস্ত লোকজন আওয়ামী লীগের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিল, সক্রিয়ভাবে তারা আওয়ামী লীগ করত। এরপরে অবশ্যই সেই সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্পের সেই টুইটের প্রসঙ্গ উঠে আসে এবং ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে হিন্দুদের উপরে যে অত্যাচার হচ্ছে, সংখ্যালঘুদের উপর যে অত্যাচার হচ্ছে তার তীব্র নিন্দা করেছেন। এই বিষয় নিয়ে যখন ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রশ্ন করেন, তখন ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন এটা সম্পূর্ণরূপে অপপ্রচার, প্রপাগ্যান্ডা ছাড়া আর কিছুই নয়। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং এটা অপপ্রচার। এই অপপ্রচারের বেশিরভাগটাই আসছে ভারতের দিক থেকে। এই যে একটা উত্তেজনা, সেটাকে যাতে জিইয়ে রাখা যায় সেই কারণেই এই ধরনের অপপ্রচার করা হচ্ছে। সম্প্রতি হিন্দুদের সবথেকে বড় পুজো হাজার হাজার জায়গায় বাংলাদেশে উদযাপিত হয়েছে, কোনো রকম অঘটন ঘটেনি সেখানে এবং কোনো রকম হিংসার ঘটনা ছাড়াই এটা উদযাপিত হয়েছে। অতএব বাংলাদেশে এই ধরনের অত্যাচার বা এই ধরনের হিংস্র কোনো ঘটনা ঘটছে, এটা সম্পূর্ণ অপপ্রচার। কিন্তু কথাটা হচ্ছে যে এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুস যে দাবিগুলো করেছেন সেগুলো তিনি একটি সাক্ষাৎকারে বলেছেন। এরপর যখন দুটি দেশের মধ্যে আলোচনা হবে, কূটনীতিবিদরা বা দুই দেশের প্রধানরা যখন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন, সেখানে তথ্য প্রমাণ সহ বাংলাদেশের তরফ থেকে এই সমস্ত দাবি বা এই সমস্ত কথাগুলো সামনে রাখা হয় কিনা সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। সেই জন্য আমরা সবাই নিশ্চয়ই অপেক্ষা করব। শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কোনো কাজে কোনো রকম ভাবে বাধা সৃষ্টি করেছে আমাদের দেশ, এমন কোনো তথ্যও কিন্তু এখনো পর্যন্ত জনমানসে উঠে আসেনি। ডক্টর মোহাম্মদ ইউনুস সবসময় নিজেকে সারা জীবন রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি নন এই বলেই পরিচয় দিয়েছেন এবং এখনো সেটাই তিনি বলছেন। তবে অন্তর্বর্তী সরকার গঠন করার 100 দিনের মধ্যে তিনি যে এত দুধে একজন রাজনীতিবিদ হয়ে উঠেছেন তাতে সত্যিই চমৎকৃত হতে হয়। বর্তমানে ভারতের পক্ষ থেকে বা ভারত সরকারের পক্ষ থেকে যে ধরনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে তাতে একটি বিষয় স্পষ্ট হয়ে সামনে উঠে আসে যে বাংলাদেশে যতদিন না পর্যন্ত নির্বাচিত একটি সরকার গঠিত হচ্ছে ততদিন পর্যন্ত দুটি দেশের মধ্যে দৃঢ় এবং সুদূর প্রসারী কোনো বিষয় নিয়ে আলোচনায় যেতে ভারত নারাজ। কিন্তু অন্তর্বর্তী সরকার চলাকালীন বাংলাদেশে সংখ্যালঘু বা বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচারের অভিযোগের ঘটনা যদি আরো বাড়তে থাকে এবং শেখ হাসিনাকে ফেরানোর আস্ফালনও যদি বাড়তে থাকে, তাহলে সেক্ষেত্রে ভারতের কি পদক্ষেপ হয় সেটাও দেখার জন্য অবশ্যই আমরা সকলেই অপেক্ষায় থাকব। ভারতীয়দের বলে দিতে চাই, ডক্টর ইউনূসের সরকারের পতনের পর কোনো নির্বাচিত সরকার আসার পরও বাংলাদেশ থেকে আর একতরফা সুবিধা দেওয়া হবে না আপনাদের। এখন থেকেই ঠিক করে রাখুন, আপনারা আমাদের বন্ধু হবেন নাকি শত্রু। তিস্তা চুক্তি সহ ভারত বাংলাদেশের অভিন্ন নদীর পানি বণ্টন চুক্তি, আমদানি রপ্তানি বাণিজ্যে বৈষম্য দূরীকরণ, সীমান্তে হত্যা 100% পরিহার, অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ না করা, এই বিষয়গুলো যদি মানতে পারেন তবেই আপনারা আমাদের বন্ধু হবেন, নয়তো ভারতের সাথে বাংলাদেশের কোনো সম্পর্কই থাকবে না। আমাদের সাথে যদি আপনি একমত হন তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।